ওয়ার্কারের যত ডেটা থাকে ওটা ম্যাম এন্ট্রি থাকে, বাট রেজিস্টার বুকটা নিয়ে আমার একটু ডাউট আছে ম্যাম। আচ্ছা, কি ধরনের ডাউট আছে? কি মনে হয়েছে যে কি নেই রেজিস্টার বুকে? ম্যাম আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা ঠিক মতো দেখতে পারিনি ম্যাম। সার্ভিস বুকটা দেখেছি, দেখে এটা বলতে পেরেছি। আচ্ছা, লেবার অ্যাক্টের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি, লেবার অ্যাক্টের ক্ষেত্রে খুবই বেসিক দুটা টার্ম হচ্ছে আপনার সার্ভিস বুক এন্ড রেজিস্টার বুক। যেহেতু এখানে আমরা ওয়ার্কার কন্ট্রোল অ্যান্ড রেকর্ড কিপিং সিস্টেম নিয়ে কথা বলছি, রেগুলেশন নিয়ে কথা বলছি, তো এই বেসিক কনসেপ্টটা সবার জানা থাকা প্রয়োজন। হ্যাঁ, সো বেসিক্যালি এখানে সার্ভিস বুকের যে কন্টেন্ট গুলো আছে সেখানে আপনার ইন্ডিভিজুয়াল ওয়ার্কারের ইনফরমেশন ইনপুট দেওয়া হয়েছে, সবাই এটা দেখেছেন, একটা লিস্ট দেওয়া আছে কি কি ধরনের ইনফরমেশন আসলে এখানে থাকবে। সার্ভিস বুকের ক্ষেত্রে সেম প্রসেসটা রেজিস্টার বুকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। স্পেসিফিকেশন আছে, কিছু ইনফরমেশন দেবার কথা বলা হয়েছে। জাস্ট বেসিক ডিফারেন্সটা হচ্ছে সার্ভিস বুক বেসিক্যালি অর্গানাইজেশন বা কোনো ওয়ার্কার, সে যদি প্রিভিয়াস কোনো ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো সার্ভিস বুকে কভার করা হয়। যেমন ধরেন প্রিভিয়াস এমপ্লয়ার কে ছিলেন, তারপর সেই অর্গানাইজেশনে কি ধরনের লিভ সে পেয়েছে বা কি ধরনের ওয়ার্কার হিসেবে কাজ করেছে, এই ধরনের কিছু ইনফরমেশন গুলো কভার করা হয়। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলো বেসিক্যালি এখানে কভার করছে। এবং এখানে যে একটা বলেছিলাম যে আমরা অনেক সময় অনেক ধরনের ফর্মের কথা পড়বো বা অনেক জায়গায় দেখতে পাবো। তো এটা হলো, এবং প্রত্যেকটা ফর্মের একটা আলাদা করে নাম্বার থাকে, যেমন এখানে হচ্ছে ফর্ম নাম্বার 7। সেগুলো এখানে দেওয়া হয়েছে যে কি কি ইনপুট থাকবে ফর্ম নাম্বার 7-এ। এই যে বেসিকলি এখানে ওয়ার্কারের ডিটেলস ইনফরমেশন গুলো থাকে, এবং এখানে লেবার ল এর যে রেগুলেশনটা আছে সার্ভিস বুকে সেখানেও দেখবেন এই ইনফরমেশন গুলো ইনপুট করার কথা বলা হয়েছে, এগুলো থাকতে হবে। আর এখানে ইন ডিটেলসে সবকিছু থাকে, যে ধরেন প্রিভিয়াস অর্গানাইজেশন যেখানে জব করেছে সেখানে কতদিন জব করেছে বা কি কারণে তাকে টার্মিনেট করা হয়েছে, এইসব বিষয়গুলো মানে হিস্ট্রিগুলো সবকিছু থাকছে এখানে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তো বেসিক্যালি এই ধরনের ইনপুট গুলো দেওয়া হয় আর কি, কিভাবে পেমেন্ট গুলো হতো বা কি পেয়েছে না পেয়েছে সবকিছু। আর রেজিস্টার বুকের যেটা, সেটাও সেম রেকর্ড কিপিং সিস্টেম। এবং রেজিস্টার বুকটাকে বলা হয় এখানে মাস্টার রোল অথবা মাস্টার বুক, যেখানে কিনা আপনার ওয়ার্কারদের মানে প্রেজেন্ট টাইমে যে এমপ্লয়ার আছেন, প্রেজেন্ট টাইমে ওয়ার্কারদের যত ধরনের ইনফরমেশন আছে সেটা রেজিস্টার বুকে এন্ট্রি করা হয়। যেমন ধরেন কোনো ধরনের লিভ যদি সে অ্যাপ্লাই করে এবং সেটা যদি এমপ্লয়ার কোনো কারণে না, লজিক্যাল কোনো কারণে নাও দিতে পারেন, সেই ইনফরমেশনগুলো এখানে ইনপুট দিতে হয় এবং সেখানেও লিস্ট আছে। ঠিক আছে, সো বেসিক্যালি ডিফারেন্সটা হচ্ছে এখানে সার্ভিস বুকে প্রিভিয়াস এমপ্লয়ার ইনফরমেশনগুলো ইনপুট দেওয়া হয় এবং সেটার কপিটা বা মেইন কপিটা এটা প্রেজেন্ট এমপ্লয়ারের কাছে সাবমিট করতে হয়, এবং এটার বিপরীতে একটা টোকেন দেওয়া হয়। এবং ইন কেস যদি কোনো ধরনের এই কপিটা ধরেন ওয়ার্কারের যে কপিটা ওয়ার্কারের কাছে ছিল এটা যদি হারিয়েও যায়, সেই কপিটা আবার এমপ্লয়ের কাছ থেকে সে কপি হিসেবে নিতে পারে আর কি, ফটোকপি নিয়ে নিতে পারে। এবং মেইন কথা হচ্ছে যে যখন জবে তাকে নিয়োগ দেওয়া হবে সেই সময়টায় সেই সার্ভিস বুকটা এমপ্লয়ের কাছে সাবমিট করতে হয়, এবং সেটার বিপরীতে এমপ্লয়ার একটা টোকেন দিচ্ছে, প্রেজেন্ট টাইমের ইনফরমেশন গুলো ইনপুট দিয়ে থাকে। হুম, তো এটা হলো বেসিক ডিফারেন্স। আর এখন তাহলে চলে যাচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 নিয়ে। এবং আজকে চ্যাপ্টার নাম্বার 3 শেষ করার পরে আপনাদের চ্যাপ্টার 3 পর্যন্ত যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে প্লিজ করে ফেলবেন, কারণ তারপর আবার আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। সো রেগুলেশন, তো এই রেগুলেশনটা একটু দেখছি, এবং প্রতিটা ক্ষেত্রে যেটা দেখা যাবে, যেমন আমরা আবার এটা পড়বো ওয়ার্কিং আওয়ার ফর দ্য অ্যাডাল্ট ওয়ার্কার্স, এটা আবার আলাদা একটা সেকশন হিসেবে পরবর্তীতে পড়বো। সো এটা হলো অ্যাডোলেসেন্টের রেগুলেশনটা, শুধুমাত্র অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে ওয়ার্কিং আওয়ারটা কি হবে সেটা বলা হয়েছে। যে কোনো ধরনের দিয়ে দুটা ভাগে ভাগ করা হয়েছে। এবং আপনাদেরকে প্রথম ক্লাস থেকে বলছিলাম যে এস্টাবলিশমেন্ট বেসিক্যালি তিনটা ক্যাটাগরিতে আমরা দেখি। হ্যাঁ, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড শপ। আর এখানে যেটা বলা হয়েছে ফ্যাক্টরি অর মাইন, মাইন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এবং ফ্যাক্টরির ক্ষেত্রে ওয়ার্কিং রেগুলেশনটা হচ্ছে 5 আওয়ার্স।
উইক। সো বেসিক্যালি এখানে তাহলে তাদের হলিডে কত দিনের থাকছে কি মনে হয় ফ্যাক্টরি এবং মাইনের ক্ষেত্রে? অর্গানাইজেশনের ক্ষেত্রে অ্যাডোলেসেন্টের পার উইক বেসিসে ওয়ার্কিং আওয়ার কত ঘন্টা বা কত দিন করে সে কাজ করছে পার উইকলি? 5 ঘন্টা করে হলে 6 দিন। রাইট, 6 দিন। তো এটা এখানে বিষয় যে হলিডে বেসিক্যালি এখানে ওয়ার্কারদের ক্ষেত্রে অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে কত দিন দিতে হবে, এবং এটা কিন্তু বাই রেগুলেশন আমরা পরেই দেখতে পাবো যে এখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে অবশ্যই হলিডে থাকতে হবে অ্যাডোলেসেন্ট ওয়ার্কারদের। ওকে, আচ্ছা। আর এখানে ফ্যাক্টরি অর মাইন বাদে, যেহেতু এখানে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা প্রেশারটা বেশি হয়, অন্যান্য এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে এই রেগুলেশনটা হলো 7 আওয়ার্স। অ্যান্ড অ্যাডোলেসেন্ট ওয়ার্কারের ক্ষেত্রে 7 আওয়ার্স। আর হলো অ্যাডাল্ট ওয়ার্কারের ক্ষেত্রে আমরা যেটা জানি 8 আওয়ার্স হিসেবে ক্যালকুলেশনটা হয়, তো এখানে 1 ঘন্টা কম। আর ইন টোটাল দেখতেই পাচ্ছি যে 6 দিনের যদি কাজ করা হয় সেই হিসেবে 42 আওয়ার্স হিসেবে এখানে কাউন্ট করা হয়। তারপর রেগুলেশনটা আছে যে এখানে ওয়ার্কিং টাইম পিরিয়ডটা যে কখন আসলে তার ওয়ার্কিং টাইমটা হবে, কারণ এখানে যেহেতু 7 ঘন্টার রেগুলেশন বা 5 আওয়ার্সের রেগুলেশন থাকে, টাইম লাইনটা এখানে ম্যাটার করছে। কারণ শিফটে যদি কাজ করে তখনও কিন্তু টাইম লাইনটা ম্যাটার করে, তাই এখানে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে শুধুমাত্র অ্যাডোলেসেন্ট ওয়ার্কারদের ক্ষেত্রে, যে 7 PM সন্ধ্যার পর থেকে সকাল 7টা পর্যন্ত এই টাইম লাইনে কোনো ধরনের কাজে অ্যালাউ করা হবে না। অ্যান্ড ওভারটাইমের ক্ষেত্রে বলে ফেলেন তো তাহলে সেই ক্যালকুলেশনে নর্মাল বা রেগুলার ওয়ার্কিং পিরিয়ড আর ওভারটাইম পিরিয়ড এই দুটা হিসেবে ওভারটাইম কত ঘন্টা করে দেওয়া হচ্ছে পার ডে অন এভারেজ? ফ্যাক্টরির ক্ষেত্রে কত ঘন্টা? 6 hours। 6 আওয়ার্স। তার মানে এখানে ওভারটাইম তাহলে কত ঘন্টা হচ্ছে? রেগুলার ওয়ার্কিং আওয়ার কত? রেগুলার ওয়ার্কিং আওয়ার এখানে 5 আওয়ার্স ছিল। সো এখানে 1 ওয়ান hour। 1 আওয়ার 1 করে। hour। হ্যাঁ, 1 আওয়ার করে, এবং প্রতিটা 1 আওয়ারের বেশি হবে না। হ্যাঁ। আর নর্মালি অ্যাডাল্ট ওয়ার্কারদের ক্ষেত্রে আমরা জানি বা এমপ্লয়ীদের ক্ষেত্রে যে ওয়ার্কিং আওয়ার 2 আওয়ার্স, ওভারটাইম 2 আওয়ার্স করে হয়, যদিও বা ক্যালকুলেশনটা অন এভারেজে হয়। আচ্ছা, নাম্বার 5 সাবসেকশনে যেটা বলা হয়েছে যে শিফটের বিষয় থাকছে, শিফট অ্যান্ড রিলে। হোপফুলি আপনাদের কনসেপ্ট দুটো মনে রয়েছে। তো শিফটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যেখানে বা যে ধরনের এস্টাবলিশমেন্টে অ্যাডোলেসেন্ট ওয়ার্কার কাজ করছে সেই ধরনের এস্টাবলিশমেন্টগুলোতে শিফটের আওয়ারটা বা লিমিটটা দুটা হবে। দুটার বেশি শিফট এখানে কভার করা যাবে না, এবং এই প্রতিটা শিফটের ওয়ার্কিং পিরিয়ড হবে 7.5 আওয়ার। তার মানে এই যে 7.5 এই যে লিমিটটা দিয়েছে, এখানে শিফটের ক্ষেত্রে এটা টোটাল ওয়ার্কিং পিরিয়ডের লিমিট দেওয়া হয়েছে। এখন আপনার এটা বলা হতে পারে যে এখানে তো 7 ঘন্টা হচ্ছে লিমিট, রেগুলার ওয়ার্কিং আওয়ার তো 7 ঘন্টা, তো হাফ অ্যান আওয়ারের ক্যালকুলেশনটা এটা হলো টোটাল। তার মানে আমরা শিফটের ক্ষেত্রে ধরতে পারি এটা অন এভারেজ 7.5 ঘন্টার বেশি হবে না টোটাল ওয়ার্কিং পিরিয়ড, তার মানে এখানে ওভার টাইমও কভার হয়ে যাচ্ছে। ওকে, এটা একটা রেগুলেশন, এটা মনে রাখতে হবে। এই জায়গাটা যদিও বা ট্রিকি, ক্লারিফিকেশন কম আছে। আর নাম্বার 6-এ যেটা হলো সেটা হলো রিলের যে বিষয়টা, রিলে তো মনে আছে ফলে আপনাদের গ্রুপে কতজন বা যেই গ্রুপটা বা শিফটের জন্য যেই গ্রুপটা ভাগ করা হয়েছে সেখানে যে যে মেম্বাররা জব করছে বা কাজ করবে একসাথে সেই গ্রুপটাকে ডিফাইন করছে রিলে হিসেবে, নাম্বার অফ ওয়ার্কার্স ইন আ গ্রুপ, রাইট? সো এখানে বলা হয়েছে অ্যাডোলেসেন্ট ওয়ার্কারদের ক্ষেত্রে মান্থলি বেসিসে এই রিলেটা মানে বারবার চেঞ্জ করা যাবে না, পার মান্থে শুধুমাত্র একবারই চেঞ্জ করা যাবে। আচ্ছা বলেন তো এখানে কেন বারবার চেঞ্জ করা যাবে না, বা শুধুমাত্রই প্রতি মাসে একবার চেঞ্জ? কি মনে হয়?
ঠিক আছে, ধরে নিয়েছি আপনারা বুঝতেই পেরেছেন, তো আমার আর অ্যান্সার দেওয়ার প্রয়োজন নেই। ওকে, ওকে, রেগুলেশনটা যেটা সেটা বলে দিচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম, এখানে রিলের ক্ষেত্রে যদি চেঞ্জ করতে হয় মান্থলি বেসিসে একবারে বেশি চেঞ্জ করা যাবে না, আর যদি চেঞ্জ করতেই হয় ইভেন মান্থে একবার অথবা অন্য কোনো কারণে, সেটা অবশ্যই চিফ ইন্সপেক্টরের অথরিটি ছাড়া বা আপনার এখানে স্যাংশনিং এর ছাড়া সেটা পসিবল। যদিও বা এটা বেসিক রেগুলেশন, তারপরে বেসিক রেগুলেশন অনেক সময় দেখা যাচ্ছে মানা যায় না, মানা হয় না বলে বাই রেগুলেশন বা বাই অ্যাক্ট এটা ডিফাইন করা হয়েছে যে এখানে অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে উইকলি বেসিসে 1 দিনের হলিডে মাস্ট দিতে হবে, সেটা যে কোনো ধরনের এস্টাবলিশমেন্টই হোক না কেন। আর ওয়ার্কিং আওয়ারের রেগুলেশন পড়তে গেলে, তো সেখানেও রেগুলেশন কিছু এরকম আছে, যেমন অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে বলা হয়েছে 24 ঘন্টার যে ওয়ার্কিং পিরিয়ড তার মাঝে একজন এস্টাবলিশমেন্টের বেশি কোনো এস্টাবলিশমেন্টে কাজ করতে পারবে না। মানে এরকম না যে একটা জায়গায় 8 শিফটের বা এই 8 ঘন্টার একটা শিফট শেষ করে পরবর্তী আরেকটা অর্গানাইজেশনে গিয়ে আরেকটা 7 ঘন্টা বা 5 ঘন্টার একটা শিফট শুরু করলো, এরকম কিছু করা যাবে না। এই হলো অ্যাডোলেসেন্টের রেগুলেশন। সো চ্যাপ্টার নাম্বার 3, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কোয়েশ্চেন আছে? ওকে, সো চ্যাপ্টার নাম্বার 4 থেকে শুরু করছি। শুনতে পাচ্ছেন তো সবাই, না? জি ম্যাটারনিটি মিস, শুনতে পাচ্ছি। ওকে, সো ম্যাটারনিটি বেনিফিটস। ম্যাটারনিটি বেনিফিটস থেকে আমরা 3টা বা 4টা সেকশন পড়ব। সো এখানে অনেক কিছু আছে, আর যেগুলো আসলে আমি রেগুলেশন হিসেবে পড়াচ্ছি না। সো এখানে বেসিকলি বাংলাদেশের যে প্র্যাকটিস প্লাস রেগুলেশন বাই লেবার অ্যাক্ট, এটার কিছুটা আমি ডিটেলস কভার করে দেব। হ্যাঁ, এবং এই চ্যাপ্টার অনেকটা কিছু কিছু জায়গায় ট্রিকি, এবং এই জায়গাটায় এই যে 2023 অ্যামেন্ডমেন্টের কথা বলেছিলাম, যেটা নিয়ে আসলে পাশ করা হয় নাই, বা এখানে যে চেঞ্জগুলো এসেছিল 23-তে অ্যামেন্ডমেন্টের, অনেকগুলো অ্যামেন্ডমেন্টের এখানে সেকশন বাই সেকশন কিছু ধরনের এখানে আপনার রেগুলেশনের চেঞ্জ আসছে, এবং 23-তে কি কি রেগুলেশন চেঞ্জগুলো বলেছিল সেটার একটা আইডিয়া জাস্ট দিয়ে দিব। তো 23টা জাস্ট জানার জন্য বলবো। তবে এখানে প্র্যাকটিস যেটা, মানে 18 পর্যন্ত অ্যামেন্ডমেন্টের যে রেগুলেশন বা এখানে যেটা আছে সেটাই লিখতে হবে বা সেটাই মনে রাখতে হবে। এবং যেটা হয়েছিল যে 23-তে আপনার ম্যাটারনিটি বেনিফিটস এর একটা সেকশনে, এই যে এখানে পরবর্তী সেকশন নাম্বারটা বলে দিচ্ছি, লাইক সেকশন নাম্বার 46-এ আর কি টাইমলাইন যেটা আছে সেটা নিয়ে, তো সেই জায়গাটায় কিছুটা চেঞ্জ করার বিষয় ছিল আর কি, সেটা সাজেস্ট করেই বলা হয়েছিল যে এটা যদি ঠিক করা হয় তারপরে পাস হবে। এনিহাও, তো হয় না, এটা তো এনিওয়েজ জানেন এখন। সো বেসিক্যালি আমরা তাহলে রেগুলেশনটা দিয়ে শুরু করছি। ম্যাটারনিটি বেনিফিটস এর টোটাল রেগুলেশন বা টাইম পিরিয়ড আপনার ওয়ার্কিং পিরিয়ড নিয়ে। হ্যাঁ, তো ওয়ার্কিং টাইম লাইনটা নিয়ে এখানে রেগুলেশনটা দেওয়া হয়েছে। সো ফার্স্টে বলে রাখছি, টোটাল টাইম লাইনটা যেটা কিনা প্রাইভেট অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লিকেবল বা লেবার কোডের বা লেবার অ্যাক্টের ক্ষেত্রে রেগুলেশনটা আছে, এখানে টোটাল টাইম পিরিয়ডটা হচ্ছে 16 উইকসের ক্যালকুলেশনটা এখানে আছে। আর সার্ভিস রুলস অনুযায়ী 6 মান্থের রেগুলেশন হচ্ছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। হুম, তো এখানে 16 উইকস যখন আমরা বলছি, এটা তো বুঝতেই পারছি যে এখানে ইন টোটাল 4 মান্থসের ক্যালকুলেশনটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, যদিও বা এখানে 4 মান্থ
8 weeks সো এখানে ইন টোটাল 112 দিনের ম্যাটারনিটি লিভ দেওয়া হতো বা দেওয়া হয় এখনো। আর প্রপোজ করা হয়েছে 23-তে 120 ডেজের। তো 112 দিনের জায়গায় 8 দিন বাড়িয়ে সেটা 120 দিনের জন্য প্রপোজ করা হয়েছিল। তো এখন পর্যন্ত এটা 112 দিনের ক্যালকুলেশন। বেনিফিটস বলছে এখানে দু ধরনের বেনিফিটসের বিষয় আসছে। বেনিফিটস বলতে এখানে ফাইন্যান্সিয়াল বেনিফিটস প্লাস হচ্ছে আপনার লিভ রিলেটেড যত ধরনের বেনিফিটস আছে, লিভ কত দিনের জন্য অ্যাভেল করতে পারবে সেই রেগুলেশনটা। তো এখানে 8 উইকস বা 16 উইকসের যে ক্যালকুলেশনটা আমরা বলছি, এখানে ফাইন্যান্সিয়াল বেনিফিটস প্লাস লিভ এই দুটা ডিফাইন করছে। তো আসেন তাহলে এখানে শুরু করছি। ফার্স্ট যে সেকশনটা আছে সেকশন নাম্বার 45 দিয়ে। সো এখানে সেকশন 1 and 2 এটা দুটা পার্সপেক্টিভে আসলে কভার করা হয়েছে, যে শুধুমাত্র কিন্তু এটা এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি হবে না, সেই ফিমেল ওয়ার্কারের রেসপন্সিবিলিটি হবে যে এই টাইমলাইনের ভেতরে সে যেন কাজ করার আগে বা কাজ করার বিষয়গুলো বা সে যে এই সিচুয়েশনে আছে সেটা যেন অবশ্যই জানায়। যেমন এখানে বলা হয়েছে এমপ্লয়ারকে জানানো হলে অথবা এমপ্লয়ার যদি কোনোভাবে জানে যে পরবর্তী 8 সপ্তাহের মধ্যে ফিমেল ওয়ার্কার বেবি ডেলিভারি দিতে যাচ্ছে, এই সিচুয়েশনে তাকে কাজ করতে বলতে পারবে না। এটা এমপ্লয়ারের যেমন রেসপন্সিবিলিটি, সেম ওয়েতে এটা ফিমেল ওয়ার্কারের রেসপন্সিবিলিটি যে এই টাইমলাইনের ভেতরে সে কাজ করবে না। এবং আমি আরেকবার আপনাদেরকে বলছি, এটা আমরা কথা বলছি মেনলি ফোকাসটা থাকছে আমাদের ওয়ার্কারদেরকে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তো সেই ক্ষেত্রেই বলা হয়েছে যে এখানে উইমেন ওয়ার্কার রেগুলেশনে এখানে তার দায়িত্ব থাকবে সে যেন ডেলিভারির পরবর্তী 8 সপ্তাহের মধ্যে কাজ না করে। ঠিক আছে। সাবসেকশন নাম্বার 3-তে যেটা বলা হয়েছে 8 সপ্তাহের ক্যালকুলেশনটা হচ্ছে ওই সময়টায় কাজ করা যাবে না। আর নাম্বার 3-তে বলা হয়েছে যে যদি এমপ্লয়ার কোনোভাবে জানেন অথবা এমপ্লয়ারকে যদি সেটা নোটিফাই করা হয় যে সে বেবি ডেলিভারি দিতে যাচ্ছে 10 সপ্তাহের মধ্যে, কোনো ধরনের আর্ডুয়ার্স নেচারের জব করা কাজ করানো যাবে না, মানে যেগুলো হলো যেমন টি প্ল্যান্টেশন ওয়ার্কারদের ক্ষেত্রে যদি আমরা বলি, সেক্ষেত্রে এই ধরনের কঠিন কোনো কাজ ফিমেল ওয়ার্কারকে দিয়ে করানো যাবে না। ঠিক আছে, যেখানে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় এবং যেটাতে তার ডিরেক্টলি হেলথ রিলেটেড ইস্যু তৈরি হতে পারে। হ্যাঁ, আরো বেশি সিচুয়েশন যদি খারাপ হতে পারে এরকম যদি কোনো অবস্থায় চলে যায়। তো এখানে এই রেগুলেশনটা বলা হয়েছে দুটা পার্সপেক্টিভে। একটা হলো আপনার বেবি ডেলিভারির 10 সপ্তাহে আগে প্লাস বেবি ডেলিভারির পরবর্তী 10 সপ্তাহ, এই সময়টার মাঝে এই ধরনের কঠিন কাজগুলো ফিমেল ওয়ার্কারকে দিয়ে করানো যাবে না। ঠিক আছে। তো এখানে সেকশন নাম্বার 1 and 3 কনফিউশন আছে। এখানে কেন 10 উইক্স এর ক্যালকুলেশন বলা হয়েছে আর কেন 8 উইক্স এর ক্যালকুলেশনটা বলা হয়েছে, কনফিউশন থাকলে বলে ফেলবেন। ম্যাম, আমার একটা জিনিস জানার ছিল, সেটা যে জি এখানে বলতেছে ম্যাটারনিটি লিভ যেটা, এটা হচ্ছে ডেলিভারির আগে 8 সপ্তাহ, ডেলিভারির পরে 8 সপ্তাহ। কিন্তু দেখা জি যাচ্ছে যে আমাদের অফিসের মধ্যেই আমি অনেকেই দেখছি ডেলিভারির আগে 8 সপ্তাহ অনেকে ছুটি নেয় না, কিন্তু হচ্ছে করে কি, মানে যখন ডেলিভারি হবে তারপরে ওই ছুটিটা এক্সটেন্ড করে নেয়, ওইভাবে অ্যাডজাস্ট করে নেয়। তো রাইট। এখানে হচ্ছে আপনি যেটা মেনশন করলেন যে তাদেরকে দিয়ে কাজ করা যাবে না, কিন্তু আমরা যে কাজ করাচ্ছি তাহলে বিষয়টা কিভাবে হচ্ছে? হ্যাঁ, এই যে কাজ করানো যাচ্ছে ডেলিভারির আগের 8 সপ্তাহ এটা করানো যায়। আপনি যেটা বলছেন সেটা হলো কখন বেনিফিটসটা দেওয়া হচ্ছে, এটার অনেকগুলো অল্টারনেটিভ আছে যে কোন বেনিফিটসটা সেই ওয়ার্কার নিবে। হ্যাঁ, এই রেগুলেশনটা আমরা 47 সেকশন নাম্বার 47-এ পড়বো। তো এখানে যেটা আমরা পড়ছি শুধুমাত্রই প্রথম যে 8 সপ্তাহ এবং পরবর্তী 8 সপ্তাহ ওই ক্যালকুলেশনটা, বেনিফিটসটা কিভাবে আছে। ঠিক আছে। ওকে, আচ্ছা, মানে তাকে দিয়ে কাজ করাইলে আইনগত নিয়ে কোনো দণ্ডনীয় না অপরাধ না হবে না? না না না, এটা কেন হবে না সেটাই বলছি আবার পরে। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। আচ্ছা,
থ্যাংক ইউ। এখানে বিষয়টা হচ্ছে টাইমলাইনটা আমি জাস্ট দুইটা জিনিস আবারও ক্লারিফাই কাজ করানো যাবে না, মেইন কথা হচ্ছে 16 সপ্তাহের কাজ করানো যাবে না। হ্যাঁ, আচ্ছা। আর এখানে যে 10 সপ্তাহের ক্যালকুলেশনটা, সেটা হলো এই 10 সপ্তাহ পরবর্তী 10 সপ্তাহ বেবি ডেলিভারির আগের 10 সপ্তাহ এবং বেবি ডেলিভারির পরবর্তী 10 সপ্তাহ, এই সপ্তাহে কাজ করানোর কিনা আপনার ফিজিক্যাল প্রেশারটা বেশি পড়ে, এই ধরনের কোনো কাজ করানো যাবে না, এই রেগুলেশনটা আছে। ঠিক আছে, আচ্ছা। তারপর এখানে যেটা বলা হয়েছে, যেমন ধরেন আমরা তো ওয়ার্কার নিয়ে কথা বলছি, সো বেসিক্যালি এখানে বলা হয়েছে টি প্ল্যান্টেশন ওয়ার্কারদের বিষয়। যেটা আমরা জানি টি প্ল্যান্টেশন ওয়ার্কারদের, এখানে আপনাদেরকে এই রিলেটেড একটা অ্যাসাইনমেন্ট দিব, আজকের ক্লাসে দিব না, আগামী ক্লাসে দিব। তো এখানে টি প্ল্যান্টেশন ওয়ার্কার যারা আছেন তাদের ক্ষেত্রে যেটা ডেইলি বেসিসে আপনার ওয়ার্কিং পিরিয়ডটা বা আপনার রিমুনারেশনটা ক্যালকুলেট করা হয়। এবং এটা জানেন যে এখানে এই ধরনের সিচুয়েশনে অনেক ওয়ার্কারই আছে যাদের কিনা প্রতিদিনের রোজগারের উপর ডিপেন্ড করছে ফ্যামিলি, হ্যাঁ, ফ্যামিলি সবকিছু। তো সেই ধরনের সিচুয়েশনে বলা হয়েছে যে টি প্ল্যান্টেশন ওয়ার্কার যদি হয়, তাদের ক্ষেত্রে তারা ডেলিভারির আগে পরে এই যে 10 সপ্তাহের রেগুলেশনটা আছে এর মাঝেও কাজ করতে পারবে, কাজ করানো যাবে যদি ডক্টর সার্টিফাইড করে। হ্যাঁ, অথরাইজ করে, তাহলে সেই ক্ষেত্রে, অথরাইজ না, সার্টিফাইড করেন, তাহলে অবশ্যই সে কাজ করতে পারবে। হুম। তবে এই যে কাজ করবে, এই কাজের জন্য সেটা যে ধরনের ওয়ার্কারই হোক না কেন, সে যে কাজ করছে, ম্যাটারনিটি লিভের যে 16 উইকস এর বেনিফিটস আছে সেটা তো সে ডেফিনেটলি পাবে। পাশাপাশি পার ডে বেসিসে তার যে রেমুনারেশনের অ্যামাউন্টটা আছে, সেই অ্যামাউন্টও ডেফিনেটলি তাকে দিতে হবে। তো ওটার সাথে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট হবে না, এটা টোটালি আলাদা ক্যালকুলেশন। আচ্ছা, আর তারপর চলে যাচ্ছি, দেখেন এখানে শুধু এই জায়গাটায় আমরা টাইম লাইনটা দেখেছি যে টাইম লাইনটা কি 16 সপ্তাহের ক্যালকুলেশন আর 10 সপ্তাহের যে রেগুলেশনটা সেটা। আর এখন চলে যাচ্ছি রাইট টু অ্যান্ড লাইবিলিটি ফর দ্য পেমেন্ট অফ দ্য ম্যাটারনিটি বেনিফিটস। সো বেসিকলি এখানে বলা হয়েছে এই যে পেমেন্টটা হবে, এটা আসলে এই রেগুলেশনটা বা এই রাইটটা যে ওয়ার্কারদের আছে, যেমন আমাদের এখানে কেস, যদি আপনার কোনো অর্গানাইজেশন এই ম্যাটারনিটি লিভটা বা বেনিফিটসটা ওয়ার্কারদেরকে না দেয়, এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট হিসেবে প্রবাবলি 1 লাখ টাকা এমপ্লয়ারকে পানিশ করা যেতে পারে। তার মানে এটা বাধ্যতামূলক দিতেই হবে, এবং এটা ফিমেল ওয়ার্কারের রাইট, এবং এটা লাইবিলিটি বা রেসপন্সিবিলিটি। রেগুলেশনটা তাই বলেছে যে আপনার 8 সপ্তাহ, যেটা একটু আগেই বলছিলাম, 8 সপ্তাহ আগে এবং 8 সপ্তাহের পরের এই হিসেবে বেনিফিটসটা দিতে হবে ডেলিভারি টাইম লাইনটা ধরে। আর এটা হলো 6 মাসের যে ক্যালকুলেশনটা আমরা জানি নর্মালি, যে 6 মাসের যে ম্যাটারনিটি বেনিফিট, এটা বলা হয়েছে বাংলাদেশ সার্ভিস রুলস। অনেক প্রাইভেট অর্গানাইজেশন আছে যেখানে কিনা 6 মাসের ম্যাটারনিটি বেনিফিটস দেওয়া হয়, এবং এখানে 6 মাস দিলেও কিন্তু এটা লিগ্যাল অব্লিগেশনে যাচ্ছে না ডেফিনেটলি। আচ্ছা, তারপরে আসি কখন সে বেনিফিটটা পাবে না। এই ধরনের ক্ষেত্রে, এই রেগুলেশনের ক্ষেত্রে দুটা স্ট্রিক্ট রেগুলেশন আছে। যেমন এখানে ফার্স্ট রেগুলেশনটা হচ্ছে, যদি সেই ফিমেল ওয়ার্কার একটা অর্গানাইজেশনে সে যখন লিভ অ্যাপ্লিকেশন বা ম্যাটারনিটি বেনিফিটসের জন্য অ্যাপ্লাই করবে, তাকে মিনিমাম 6 মাস সেই অর্গানাইজেশনে জব করতে হবে। যদি তার কম হয় তাহলে সে এই ম্যাটারনিটি বেনিফিটসটা অ্যাভেল করতে নাও পারে। হ্যাঁ, আর সেকেন্ড ইস্যু হলো, যদি সে অর্গানাইজেশনে যখন জয়েন করেছে তখন তার অলরেডি সার্ভাইভিং দুজন যদি বেবি অলরেডি থাকে, সেক্ষেত্রে সে ম্যাটারনিটি বেনিফিটস পাবে না। কখন পাবে না, জাস্ট এই দুটা রেগুলেশন একটু কাইন্ডলি মনে রাখবেন। এবং এই ক্ষেত্রে তাহলে এই সময়টায় কি করা যাবে বা কি ধরনের আসলে লিভ পেতে পারে, যেমন অর্গানাইজেশন আমরা জানি বিভিন্ন ধরনের লিভ থাকে, ক্যাজুয়াল লিভ হতে পারে, তারপর এখানে মেডিকেল লিভ নিতে পারে, অথবা আর্ন লিভ নিতে পারে, মানে অন্য যে কোনো ধরনের লিভ তাকে প্রোভাইড করা হবে। ইভেন উইদাউট ওয়েজেসও অনেক সময় দেখা যেতে পারে, যদি সব লিভ শেষ হয়ে যায় তখন সেটাও দেওয়া যেতে পারে।
তবে ম্যাটারনিটি লিভ এখানে সে পাচ্ছে না। মেইন কথাটা হলো এটা, যদি এই দুটা কন্ডিশন ফিল আপ না হয়। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যেমন আরেকটা কথা বলে রাখি, যেমন এখানে অনেক কিছু আছে যেগুলো আসলে এই অ্যাক্টের ক্ষেত্রে বলা হয়নি, লেবার রুলসে আছে। সেটা হলো, যেমন ধরেন কোনো কারণে যদি ফিমেল ওয়ার্কার এসে লিভটা না নিতে পারে, তখন আসলে কিভাবে লিভ নেওয়া যেতে পারে। যেমন এখানে বলা হয়েছে যে ধরেন অন্য কাউকে দিয়ে ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে বা একটা সাইন দিয়ে পাঠিয়ে দিলে হবে। তো সেটাও হবে, হ্যাঁ, মানে ওয়ার্কারকে আসতে হবে না অর্গানাইজেশনে। আসতে না হলেও ফর্মালিটিস হিসেবে অবশ্যই ফর্মটা ফিল আপ হতে হবে। নাম্বারের আওতায় ফর্মটা ফিল আপ করতে হবে, সেগুলো আপনি লেবার রোলসে পেয়ে যাবেন। এবং ফর্মগুলো সার্চ দিলেও পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে, সবগুলো ফর্মে মোটামুটি অ্যাভেলেবল আছে অনলাইনে। ওকে, আচ্ছা। আর কিছুক্ষণ, জি, সরি ইন্টারাপ্ট করার জন্য। না না বলেন। মানে বলা হচ্ছে যে জয়েন থেকে 6 মাস, কি অনেক সময় আসে না কন্ট্রাকচুয়াল হিসেবে জয়েন কর বা প্রবেশনাল পিরিয়ড থাকে, পার্মানেন্ট স্টাফ, মানে যখন কনফার্মেশন হবে জবটা সেই দিন থেকে 6 মাস। না, জয়েনিং থেকে 6 মাস, সেই অর্গানাইজেশনে অ্যাক্টিভলি 6 মাস কাজ করতে হবে জয়েনিং সে যে থেকে। টার্মেই জয়েন করুক না কেন, হ্যাঁ, সে বা প্রফেশনাল হোক বা ক্যাজুয়াল স্টাফ হোক। না না, এখানে হচ্ছে যখন আমরা পার্মানেন্ট ওয়ার্কার নিয়ে কথা বলছি তাদের ক্ষেত্রে সব ধরনের রেগুলেশন কিন্তু সব ধরনের ওয়ার্কারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা ম্যাম, আমি যখন পার্মানেন্ট স্টাফকে নিয়ে কথা বলছি, ফর এক্সাম্পল কোন একটা মেয়ে জয়েন করলো, টাইমে জয়েন করলো, বাট তার ম্যাটারনিটি লিভ যখন আসছে তার হুম কনফার্মেশন হলো 3 মাস পরে। হুম সার্ভিস টোটাল দিল অর্গানাইজেশন, ফর এক্সাম্পল 8 মাস দিল। হুম হুম। হ্যাঁ, কিন্তু তার কনফার্মেশন হয়েছে কিন্তু 3 মাস পরে, তাহলে না তিন না মাস না পর থেকে হলে না 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 না, কনফার্মেশন না, সরি, এখানে পার্মানেন্ট বলাটা আমার ভুল হয়েছে। মেইন কথা হচ্ছে, ধরেন আমরা যে যে ওয়ার্কার আছে তাদের ক্ষেত্রে আপনার ডেট অফ জয়নিংটাই ম্যাটার করছে। এটা প্রভিশন পিরিয়ডের জন্য এই ধরনের কোনো কিছু স্পেসিফিকেশন এখানে বলা হয়নি। জাস্ট হ্যাঁ, হুম, মানে প্রভিশনাল পিরিয়ড হওয়ার পরে সে পার্মানেন্ট স্টাফ হবে, সেই বিষয়টা ছিল পয়েন্টটা। মানে আপনি বলতে চাচ্ছেন না যে প্রভিশন পার্মানেন্ট পিরিয়ড। হিসেব, ফর এক্সাম্পল একটা মেয়ে জয়েন করলো প্রভিশন হিসাব নিয়ে, এখন 3 মাস হুম, পরে সে কনফার্ম হলো, কনফার্ম রাইট। হওয়ার পরে থেকে ডেটকে আমি কাউন্ট করব, নাকি ও না, যে দিন থেকে জয়েন করছিল ডেট কিন্তু অফ, সে প্রভিশন হ্যাঁ হিসাবে? হ্যাঁ হ্যাঁ, ডেট অফ জয়নিং থেকে, জয়নিং ডেট থেকে। কিন্তু মানে এখানে যে পুরোটা কথাই বলা হচ্ছে পার্মানেন্ট স্টাফের জন্য। পার্মানেন্ট স্টাফ বলতে এখানে ডেট অফ জয়নিং মানে আপনার 6 মাসের ক্ষেত্রে, যেমন এখানে দেখেন স্পেসিফিক্যালি বলা হয়েছে যে নট লেস দেন 6 মান্থ। হ্যাঁ, তো এখানে রেগুলেশনটা যে ফিমেল ওয়ার্কার জয়েন করবে তার জয়নিং ডেট থেকে কাউন্ট হবে। এটা তো ম্যাটারনিটি বেনিফিটস এর কথা বলছি আমরা, অন্য কোনো ধরনের লিভ বা রেগুলেশনের কথা কিন্তু বলছি না। ওকে। হ্যাঁ, ওকে। এবং এখানে এই জায়গাটায় যত জায়গায় আপনি দেখবেন সব জায়গায় ওয়ার্কারের কথা বলা হয়েছে স্পেসিফিক্যালি। যদি কোনো ধরনের আপনার প্রফেশন রিলেটেড বা ক্যাজুয়াল বা সাবস্টিটিউট যেটাই বলেন না কেন, এই ধরনের যদি কোনো বিষয় থাকে এটা অ্যাকসেপ্ট দিয়ে বলা থাকে। মানে তার মানে হচ্ছে কোথায় এটা অ্যাপ্লিকেবল হবে, কোথায় এটা অ্যাপ্লিকেবল হবে না, এই কথাটা বলা থাকে। এখন ধরেন এই জায়গাটায় আমার রিভাইজ করার ওয়ে নাই, কারণ বাই অ্যাক্ট যেহেতু শুধুমাত্রই ওয়ার্কার বলা হয়েছে, তার মানে হলো বাই ক্লাসিফিকেশন সব ধরনের ওয়ার্কার এখানে আসছে। কন্ট্রাকচুয়ালটা আমরা কাউন্ট নাও করতে পারি, কিন্তু এখানে অন্যান্য রেগুলার যে ওয়ার্কিং বা ক্লাসিফিকেশন থাকে, ওয়ার্কার ক্লাসিফিকেশন থাকে, বাই অ্যাক্ট সেটাই চলে আসছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। Welcome. আচ্ছা, আর যেটা পেমেন্টের কথাটা বলছিলেন কিছুক্ষণ আগে,
হয়। হ্যাঁ, এটা ইললিগ্যাল না, এটা ডেফিনেটলি লিগ্যাল। ওটা হলো কি, প্রথমে এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে টাইম লাইন বেসিসে বলা হয়েছে কখন লিভটা দেওয়া হবে অথবা বেনিফিটসটা দেওয়া হবে এবং কখন কি হবে। আর এখানে হলো পেমেন্টের রেগুলেশন। সো আসেন এখানে কিছু রেগুলেশন একটু চেক করে নেই। যেমন এখানে বলছে করতে পারে ম্যাটারনিটি বেনিফিটস বা লিভের জন্য কখন অ্যাপ্লাই করতে পারে এবং কি প্রসেসে অ্যাপ্লাই করে। তো এখানে যেটা দেখেন অপশনটা আছে, নোটিশ দিয়ে রিটেন ফরম্যাটেও সে অ্যাপ্লাই করতে পারে অথবা ওরালিও করতে পারে। এবং ওরাল সিচুয়েশনের জন্যই বলছিলাম, যদিও বা এখানে বলা ওরালি, তবে লেবার রুলস অন্তত এটা অফিসে পাঠাতে হবে, মানে এটা এভিডেন্স হিসেবে দেখাতে হবে। এবং এই যে লিভগুলো দেওয়া হচ্ছে এটা একটা সময় পর পর, যেমন প্রতি বছর আপনার ফেব্রুয়ারির 10-এর পরে এটা আপডেট দিতে হয় যে কাদের কাদের ম্যাটারনিটি বেনিফিটস দেওয়া হয়েছে। তাই এখানে পেপার ওয়ার্ক খুবই সিচুয়েশনে বলা হয়েছে তাহলে এই ওয়ার্কার, ফিমেল ওয়ার্কার কখন অ্যাপ্লাই করতে পারে। তো অ্যাপ্লাই করার জন্য সে যখনই নোটিশটা দিবে এমপ্লয়ারকে, সে নোটিশে বলতে হবে, যে কোনো সময় নোটিশ দিতে পারে, তবে সেই নোটিশে বলতে হবে যে তার এক্সপেক্টেড ডেটটা কখন এবং 8 সপ্তাহের মধ্যে ডেলিভারি দিতে যাচ্ছে। হ্যাঁ, তো এই টাইম লাইনটা এখানে ম্যাটার করছে যে কখন নোটিশটা দিচ্ছে। দেন এখানে একজনকে রেগুলেশন আছে, পেমেন্টটা কিভাবে হবে সেগুলো পরে বলে দিচ্ছি এই সেকশনটা শেষ করে। এবং নমিনেশনটার পরে যেটা বলা হচ্ছে, একটা সিচুয়েশন হলো রেগুলার টাইম পিরিয়ডে রেগুলার টাইম লাইনে নোটিশ দিয়ে তারপর লিভে যাচ্ছে, এটা এক ধরনের টাইম লাইন বা এক ধরনের সিচুয়েশন। আর নাম্বার 2-তে যেটা আছে এটা হচ্ছে আপনার এমন সিচুয়েশন যে ইমার্জেন্সিতে নোটিশ দিতে পারছে না, নোটিশ দিতে পারলো না, এবং সেই ক্ষেত্রে যদি ডেলিভারি হয় তখন কিভাবে আবার লিভ অ্যাভেল করার বিষয়ে আসবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে রাখি, আমি আপনাদেরকে এক্সটেন্ড করে কিছু, মানে আমার যেটা মনে হয় এই কথাটা আমি বলবো না, এক্স্যাক্টলি ল যেভাবে ডিফাইন করেছে সেটা বলবো, এবং লেবার রুলস যেটা বলেছে। প্র্যাকটিস ডিফারেন্ট হতে পারে, প্র্যাকটিস ফ্লেক্সিবল হতে পারে, তবে এর চাইতে আপনার মিনিমাম হতে পারবে না। মানে ম্যাক্সিমাম আপনি অনেক কিছুই করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে মিনিমাম লিমিট। এখন আমি আমার অর্গানাইজেশনে অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি দিতে পারি, সেটা ডিফারেন্ট ইস্যু। এবং এখানে লয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ম্যাটার করছে, কোথায় পার্মানেন্ট বলে নিচ্ছে, কোথায় ওয়ার্কার বলে নিচ্ছে, কোথায় কি বলছে, এগুলো ডেফিনেটলি ভালো করে দেখতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো দেখতে হয়। আচ্ছা, যেটা বলছিলাম নোটিশের টাইমলাইনটা হিসেবে যে বলা হয়েছে ইন কেস ইমার্জেন্সির বিষয় যদি হয়, সেক্ষেত্রে যদি উইদাউট নোটিসে লিভে চলে যায়, তখন সেই আপনার নোটিশটা দিতে হবে বেবি ডেলিভারির উইদিন 7 ডেজের মধ্যে। তাহলে ক্যালকুলেশনটা সেভাবে শুরু হবে যে কিভাবে পেমেন্টটা হবে বা কি বিষয়। যেমন এই জায়গাটায়, এই সেকশনটাতে 2018-এর আগেও অনেক ধরনের কনফিউশন ছিল, মানে ওয়ার্ডিং এর কিছু বিষয়ের জন্য কনফিউশনটা তৈরি হয়েছিল। পরবর্তীতে কিছু অ্যামেন্ডমেন্ট 2018-এ এখানে অ্যাড হয়েছে, যেগুলো বোল্ড করা আছে এগুলো সবগুলো হবে অ্যামেন্ডমেন্ট, স্লাইডগুলোতে দেখতে পাবেন। আর 46-এ যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছিল সেখানেও ওয়ার্ডগুলো কনফিউজিং ছিল, যে কারণে এখানে রিভাইজ করার জন্য সাজেস্ট করা হয়েছিল। ওকে, তো এখন আসি নোটিশের কথা। তাহলে নোটিশ কি হলো, রেগুলার টাইমলাইনে যে কোনো সময় নোটিশ দিতে পারবে এবং পরবর্তী 8 সপ্তাহের মধ্যে সেই ছুটিটা দিতে হবে। আর সেকেন্ড যেটা বলছিল আর্জেন্সির ক্ষেত্রে অ্যাপ্রুভালের টাইমলাইনটা কি। সাবসেকশন 1 অনুযায়ী, মানে নর্মাল ওয়ার্কিং টাইমলাইন অনুযায়ী যদি নোটিশ দেয়, সেক্ষেত্রে পরবর্তী দিন থেকে এখানে ছুটিটা কাউন্ট করা হবে, মানে ছুটি কাউন্ট না, বেসিক্যালি এখানে অথরাইজ করা হবে। পরবর্তী দিন থেকে এখানে অথরাইজেশনটা চলে আসছে, মানে পারমিট করতে হবে। আর ইমার্জেন্সি হবে, তবে খেয়াল করেন এই জায়গাটায় ক্লারিফিকেশন নেই।
একটু খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে পরবর্তী 8 সপ্তাহের জন্য তাকে ছুটি মঞ্জুর করা হচ্ছে এই জায়গাটায়। তার মানে পূর্ববর্তী 8 সপ্তাহের যে ছুটিটা ছিল সেটা নিয়ে কিছু বলা হয়নি। ঠিক আছে, তো এটা নিয়ে প্র্যাকটিস কিছুটা ডিফারেন্স থাকতে পারে। আচ্ছা, এবার আসি, এই সেকশনটা শেষ করলে আপনাদের অনেক ধরনের কোয়েশ্চেনও সলভ হবে, আবার অনেক ধরনের কোয়েশ্চেনও আসবে। যেমন নাম্বার 4-এ এখানে অনেকগুলো অল্টারনেটিভ দেওয়া হয়েছে। এই যে কিছুক্ষণ আগে বলছিলেন না যে অনেকে যেটা করে একদম লাস্ট ডে পর্যন্ত আপনার অফিস করে তারপর টানা 4 বা 6 মাসের ছুটিটা নিচ্ছে, এরকমটা হয়। হ্যাঁ, এরকমটা হয়, কারণ বাই অ্যাক্ট এখানে টোটাল 4টা অল্টারনেটিভ দেওয়া হয়েছে। ফিমেল ওয়ার্কার চাইলে যে কোনো একটা অ্যাভেল করতে পারে। কিছু কিছু অর্গানাইজেশনে দেখা যায় যে অল্টারনেটিভগুলো অ্যাভেলেবল থাকে না, একটা বা দুটা প্র্যাকটিস থাকে, সেটাই আপনার অ্যাভেল করতে হয়। হ্যাঁ, তো এখানে টোটাল 4টা দেওয়া হয়েছে। তো 4টা যে রেগুলেশন দেওয়া হয়েছে এগুলো আমি একটু ধীরে ধীরে বলছি। যেমন এখানে আসেন, ফার্স্টে যে পেমেন্টের বা বেনিফিটসের টোটাল 8 সপ্তাহের বেনিফিট বা 16 সপ্তাহের বেনিফিটটা কিভাবে দেওয়া হবে, এখানে এটা ক্যালকুলেশনটা বলা হয়েছে। কাইন্ডলি আপনারা একটু পড়বেন, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি বা 1 মিনিট সময় দিচ্ছি, একটু পড়ে ফেলেন তারপর বুঝিয়ে বলছি। আছে এই 4টা অপশন থেকে ফার্স্ট যে 3টা অপশন আছে, এটা হলো আমি যেটা একটু আগে বললাম, এই যে এই সিচুয়েশনটা সাবসেকশন নাম্বার 1, তার মানে কি নর্মাল ওয়ার্কিং পিরিয়ডের যে ক্যালকুলেশনটা আছে, তার মানে হলো নোটিশ দিয়েছে এবং আহ, আহ, আচ্ছা, পড়া কি হয়েছে? পড়তে কি পেরেছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, আমি একটু ক্যালকুলেশনটা দিয়েছে এবং আফটার 8 উইকস এর একটা ক্যালকুলেশন দিয়েছে ফার্স্ট ওয়ানে। হ্যাঁ, তো ছুটির জন্য অ্যাপ্লাই করতে পারে, সেক্ষেত্রে এমপ্লয়ার কিভাবে পে করবে সেই রেগুলেশনটা এখানে দিয়েছে। এখন 8 সপ্তাহ আগে যখন নোটিশ দিবে তখন সেই নোটিশে আপনার ডক্টর অবশ্যই এখানে সার্টিফাই করবেন যে পরবর্তী 8 সপ্তাহের মধ্যে বেবি ডেলিভারি দিচ্ছে। এই রেগুলেশনে যখন সে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার 3 ওয়ার্কিং ডেজের মধ্যে, আবারও বলছি 3 ওয়ার্কিং ডেজ, 3 ওয়ার্কিং ডেজের মধ্যে অবশ্যই এমপ্লয়ার তাকে 8 সপ্তাহের বেনিফিটটা দিয়ে দিবে, বেবি ডেলিভারির আগের বেনিফিটটা। এখানে দেখেন, এই যখন বেনিফিট বলছি তার মানে কি ফাইনান্সিয়াল বেনিফিটটাও দিচ্ছে, প্লাস হচ্ছে এখানে লিভ, এই দুটাই দিচ্ছে। এটা একটা অপশন। ঠিক আছে, আচ্ছা। আর আফটার 8 উইকস এর ক্যালকুলেশনে যেটা বলা হচ্ছে সেটা হলো যখন বেবি ডেলিভারি হয়ে গেল এই টাইমলাইনের ভেতরে, তখন সেখানে বার্থ সার্টিফিকেটের ডকুমেন্ট সাবমিট করার পর যখন ওয়ার্কার এমপ্লয়ারকে জানাবে বা অ্যাপ্লাই করবে, তখন এমপ্লয়ার আবার 3 ওয়ার্কিং ডেজের মধ্যে পরবর্তী 8 সপ্তাহের বেনিফিটটা তাকে দিবে। তার মানে 8 সপ্তাহের লিভ আবার এক্সটেন্ড করছে, প্লাস 8 সপ্তাহের ফাইনান্সিয়াল বেনিফিটটা তাকে দিচ্ছে। এটা একটা অপশন। বুঝতে পেরেছেন সবাই ফার্স্ট অপশনটা? আবার একটু বলবেন? জি, আবারও বলছি,
এখানে ক্যালকুলেশনটা হচ্ছে পেমেন্টটা কিভাবে হবে এবং ছুটিটা কিভাবে দেওয়া হবে। তো ফার্স্ট অল্টারনেটিভটা বলা হয়েছে যে এখানে প্রথম যে 8 সপ্তাহ বেবি ডেলিভারি হবার 8 সপ্তাহ আগের যে আপনার টাইমলাইনটা আছে সেটার বেনিফিটের জন্য ওয়ার্কারকে অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা একটু আগেই দেখেছি যে নোটিশ দিতে হবে। সার্টিফিকেশনের প্রয়োজন আছে যে পরবর্তী 8 সপ্তাহের মধ্যে বেবি ডেলিভারি দেবার পসিবিলিটি আছে। যখন এই সার্টিফিকেশন সহ অ্যাপ্লাই করবে তখন এমপ্লয়ার 3 ওয়ার্কিং ডেজের মধ্যে তাকে আপনার পেমেন্ট প্লাস লিভ এই দুইটা মঞ্জুর করে দিবেন, পারমিশন দিয়ে দিচ্ছে। পরবর্তী 8 সপ্তাহের যে বেনিফিটটা আছে, মানে 8 সপ্তাহের ছুটি আর 8 সপ্তাহের ফাইন্যান্সিয়াল বেনিফিট, এটা বেবি ডেলিভারি হবার পর প্রোডাকশন প্রুফ বা আমরা যেটা বার্থ সার্টিফিকেটের কথা বলি, বার্থ সার্টিফিকেট দিয়ে যখন সে আবার অ্যাপ্লাই করবে তখন এই ছুটিটা বা এই বেনিফিটটা। বুঝতে পেরেছেন এখন? আচ্ছা ম্যাম, যদি হচ্ছে বার্থ হ্যাঁ, দেওয়ার পর, জন্ম দেওয়ার পর জন্ম হচ্ছে, দেওয়ার পর। হ্যাঁ, হ্যাঁ, 1 মাস পরে সে বার্থ সার্টিফিকেট শো করলো, সেক্ষেত্রে কি হবে? বলছি, এটা শেষ করেই সব কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন। এটারও লিমিট আছে যে কত দিনের মধ্যে দিতে পারবে অথবা পারবে না। হ্যাঁ, আচ্ছা, এটা গেল একটা অল্টারনেটিভ। এখন আসি সেকেন্ড অল্টারনেটিভটা কি আছে সেটা দেখি, নাম্বার বি। এবং খেয়াল করেন আমি আবারও বলছি এটা কিন্তু নোটিশ দিয়েছে আগে। হ্যাঁ, অলরেডি জানিয়েছে এমপ্লয়ারকে। এটা যে সিচুয়েশনটা আমরা এখানে ডিফাইন করছি অল্টারনেটিভগুলো সবগুলো হচ্ছে এখানে নোটিশ দিয়ে ফেলেছে, তারপরের পেমেন্ট প্রসিজিওরটা। নাম্বার বি একটু পড়বেন। আচ্ছা, নাম্বার বি এর ক্ষেত্রে এখানে দেখেন, এটা পুরোপুরি এই অনুযায়ী মানে রেগুলেশন অনুযায়ী বলছে এটা ফিমেল ওয়ার্কার উপর ডিপেন্ড করবে যে কিভাবে আপনার বেনিফিটসটা নিতে চাইছে। নাম্বার টু এর ক্ষেত্রে বলছে এখানে এই বেনিফিটসের জন্য পরবর্তী সময়ে মানে প্রোডাকশনের পর বেবি ডেলিভারির পরেও হচ্ছে অ্যাপ্লাই করতে পারে। তো এই নাম্বার টু সিচুয়েশনটা হচ্ছে যখন বেবি ডেলিভারি হয়ে গেছে তারপরে যদি অ্যাপ্লাই করে তাহলে তখন বেনিফিটটা কিভাবে দেওয়া হবে। তো এখানেও সেম প্রসেস, আপনার প্রোডাকশন প্রুফ অথবা বার্থ সার্টিফিকেট দেবার পর এখানে পর মানে ওই যে প্রথম 8 সপ্তাহের বেনিফিটটা দেওয়া হবে। ঠিক আছে, 8 সপ্তাহের বেনিফিট মানে ফাইন্যান্সিয়াল বেনিফিটস প্লাস লিভ দেওয়া হবে এবং সেটা এমপ্লয়ার 3 ওয়ার্কিং ডেজের মধ্যে অবশ্যই। পরবর্তী 8 সপ্তাহের যে ক্যালকুলেশনটা আছে সেই 8 সপ্তাহের ক্যালকুলেশনটা এটার জন্য যে কোনো সময় পরবর্তী 8 উইকসের মধ্যে এমপ্লয়ার যে কোনো সময় পেমেন্টটা দিতে পারবে। বুঝতে পেরেছেন? প্রবলেম থাকলে বলেন। এটা এটা হচ্ছে ডেলিভারি হবার পরে যদি অ্যাপ্লাই করে, তাহলে যদি ডেলিভারি হবার পর অ্যাপ্লাই করে প্রয়োজনীয় সব মানে সব ধরনের রিকোয়ার্ড ডকুমেন্টস সহ অ্যাপ্লাই করার পর এমপ্লয়ার 3 ওয়ার্কিং ডেজের মধ্যে পূর্ববর্তী 8 সপ্তাহের যে বেনিফিটটা আছে সেটা দিয়ে দিতে বাধ্য থাকবে। তা পরবর্তী 8 সপ্তাহের মধ্যে যে কোনো সময় এমপ্লয়ার দিতে পারবে। তার মানে লিভ পিরিয়ড থাকা অবস্থায় দিতে হবে। হ্যাঁ, 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 ঠিক আছে। আর ম্যাম নাম্বার, একটা কোশ্চেন জি, ছিল। জি বলেন, বলেন। কোশ্চেন হচ্ছে ম্যাম মানে বেনিফিট পাবে আর হচ্ছে লিভ পাবে আর রেগুলার স্যালারি তো পাবে না, না স্যালারি তো পাবে না। না, 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 রেগুলার স্যালারি পাবে। ম্যাটারনিটি বেনিফিটস হচ্ছে রেগুলার টাইমলাইনের সাথে, এটা রেগুলার যেভাবে পেমেন্ট হয় সেটা সেই টাইমলাইনের মধ্যেই স্যালারি থাকে। হ্যাঁ, তাহলে রেগুলার পাবে, ওকে। হ্যাঁ, আর হ্যাঁ, যখন ফার্স্ট নোটিশটা ম্যাম ওই কত হ্যাঁ। তারিখ দিবে, ফর এক্সাম্পল
না, ফার্স্ট নোটিশটার কোনো টাইমলাইন বলেনি, তবে ফার্স্ট নোটিশটা বেসিক্যালি এইভাবে দিতে হয়, মানে 8 সপ্তাহ, পরবর্তী 8 সপ্তাহের মধ্যে বেবি ডেলিভারি দিতে যাচ্ছে, টাইমলাইনটা দিয়ে যে কোনো সময় নোটিশটা দিতে পারবে। ও আচ্ছা, আই ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড। ওকে, হ্যাঁ, ওকে। জি। আর নাম্বার 3, এত ঝামেলায় দেখা যায় অনেকেই যায় না, যেটা কিনা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এমপ্লয়ীদের ক্ষেত্রে দেখতে পাই, সেটা হচ্ছে মানে মেনলি তো এখানে বুঝতেই পারছেন, যেহেতু ফাইনান্সিয়াল ইস্যুটা ম্যাটার করে ওয়ার্কারদের বিষয়ে বেসিকলি, এই কারণে 8 সপ্তাহের আগের খরচ এবং 8 সপ্তাহের পরের খরচ এভাবে আলাদা করে ভাগ করা আছে। আর নর্মালি এমপ্লয়ীদের ক্ষেত্রে যেটা আমরা দেখি, ফুল টাইম লাইনে, মানে ওই যে আপনার টোটাল 16 উইকসের বেনিফিট একসাথে নিচ্ছে, প্রোডাকশন প্রুফ বা সার্টিফিকেট জমা দেওয়ার পর 16 উইকসের বেনিফিটটা একসাথে ক্লেম করতে পারছে, মানে টোটাল 4 মাসের ছুটি প্লাস 4 মাসের আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিটস একসাথে। ঠিক আছে? তো এটাতে আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ, আচ্ছা। তবে ওইটা সেম জিনিস, 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে এটা টোটাল প্রসেসটা কমপ্লিট হবে, এই আর কি। তো এখানে একটা বিষয় দেখেন, অনেকগুলো বিষয় রিলেটেড, যেটা যে এখানে এমপ্লয়ার কখন জানছে, কারণ এমপ্লয়ারেরও এটা সেটার উপর বেস করেও টাইমলাইনটা এখানে কম বেশি হচ্ছে, যেমন 3 উইকসের বা সরি 3 উইকস না, 3 ওয়ার্কিং ডেজের টাইমলাইনও আছে, আবার দেখেন 8 সপ্তাহের টাইমলাইনও কিন্তু আছে। ওকে। আর নাম্বার 4 যে অল্টারনেটিভটা, এটা 2018-এ অ্যাড করা হয়েছে, সো এটা একটু পড়ে ফেলবেন আগে, তারপর বুঝিয়ে বলছে। এটা আসলে পারসেপশন বেসড, নর্মালি যেটা আসলে আমরা ধরেন টেম্পোরারি, ক্যাজুয়াল অথবা সাবস্টিটিউট ওয়ার্কারের ক্ষেত্রে, মানে এটা আমি আমার কমন সেন্স থেকে বলছি, ল থেকে বলছি না। তো এই ধরনের রেগুলেশন বা এই ধরনের ওয়ার্কারগুলোর ক্ষেত্রে এটা আসলে কন্ট্রাক্টিং এজেন্সির মাধ্যমেও আসে। তো বেসিক্যালি কন্ট্রাক্টিং এজেন্সি কিন্তু সেই ধরনের ওয়ার্কারদের এমপ্লয়ার হিসেবে কাউন্ট হয়। হ্যাঁ, তো এখানে ধরেন কিভাবে তাকে অ্যালাউন্স দেওয়া হবে বা কিভাবে ম্যাটারনিটি রিলেটেড বেনিফিটস দেওয়া হবে, এটা কিন্তু কন্ট্রাক্টিং এজেন্সির কনসার্নে চলে যায়। সো এখানে আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম না, এমপ্লয়ার। সো বেসিক্যালি এখানে এমপ্লয়ার কে একজন ওয়ার্কারের ক্ষেত্রে, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসার্ন। হুম। এবং সেটাই ডিফাইন করবে কখন কোন ওয়ার্কার কিভাবে কোনটা ক্লেম করতে পারছে। আচ্ছা, যদি পড়া হয়ে যায় তাহলে নাম্বার 4 বলছি। যেমন এটা কিছুটা কনফিউজিং মনে হতে পারে, যেমন দেখতে পাচ্ছেন এই নাম্বার, এই যে ডি বলছে, এটা হলো ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম না, যে নোটিশ দেবার আগে যদি ডেলিভারি হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে। তো এটা নোটিশ দেওয়ার পূর্বেই যদি বেবি ডেলিভারি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার 3 ওয়ার্কিং ডেজের মধ্যে পরবর্তী 8 সপ্তাহের বেনিফিট দেওয়া হবে। আমি আবারও বলছি, এখানে জাস্ট এইটুকু খেয়াল করবেন। এই যে একটা মিনিট, হ্যাঁ, বলা হয়েছে এখানে পরবর্তী 8 সপ্তাহের লিভ দিচ্ছে, কিন্তু টোটাল 16 উইকসের ফাইন্যান্সিয়াল বেনিফিটস দিচ্ছে। বুঝতে পেরেছেন? কিন্তু পূর্ববর্তীর 8 সপ্তাহের লিভটা কি হবে, এটা হয়তোবা পরে এক্সটেন্ড করবে অথবা করবে না। বুঝতে পেরেছি। নাম্বার ডি। ম্যাম আরেকবার। আচ্ছা, বিষয়টা হচ্ছে যদি নোটিশ দেবার আগেই বেবি ডেলিভারি হয়ে যায়, তখন এই সিচুয়েশনটা, হ্যাঁ, সেই ক্ষেত্রে ফিমেল ওয়ার্কার বেবি ডেলিভারির পর রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে অ্যাপ্লাই করছে এবং এমপ্লয়ার তাকে 8 সপ্তাহের লিভ দিবে এবং টোটাল অ্যামাউন্ট বা বেনিফিটটা দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন?
টোটাল 16 উইকের ফাইন্যান্সিয়াল বেনিফিট দিচ্ছে। এই যে দেখেন এখানে লেখা আছে ফুল টাইম ম্যাটারনিটি ফ্যাসিলিটিস রিসিভেবল ফর দ্য ফুল টাইম। সো 16 উইকসের বেনিফিট দিচ্ছে, কিন্তু 8 সপ্তাহের পরবর্তী লিভটা এখানে দিচ্ছে। এটা হলো নাম্বার ডি। ঠিক আছে, তো এই হলো 4টা অল্টারনেটিভ। এই 4টা অল্টারনেটিভ থেকে বাই রেগুলেশন যেটা বলেছে যে এটা ওয়ার্কারের উপর ডিপেন্ড করে, ফিমেল ওয়ার্কার সে কোনটা এখানে সিলেক্ট করছে। তো এত অপশন অ্যাভেল করা তো নর্মালি থাকে না, যেটা হয় এখানে অর্গানাইজেশনের ডিফাইন কিছু পলিসি থাকে, সেই অনুযায়ী যেটা সিলেক্ট করার বা একটা যদি থাকে সেটাই সিলেক্ট করতে হয়। আচ্ছা, এখন আসি কিছু রেগুলেশন নিয়ে। জি, আমি কোয়েশ্চেন নিব, জাস্ট এই সেকশনটা একটু শেষ করে ফেলি, তারপরে আমি কোয়েশ্চেনগুলো নিচ্ছি আপনাদের কাছ থেকে। আচ্ছা, তো এখানে যেটা বলা হয়েছে দেখেন, এই যে অ্যাপ্লাই করার বিষয়টা হলো বেবি ডেলিভারি করার উইদিন 3 মান্থের মধ্যে প্রোডাকশন প্রুফ বা বার্থ সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করতে হবে। যদি 3 মাসের বেশি সময় হয়ে যায় সেক্ষেত্রে অ্যাপ্লাই করলেও আর ম্যাটারনিটি বেনিফিটস অ্যাভেল করতে পারবে না। এটা একটা বিষয়। আর এই যে এই শর্তটা, আরেকটা শর্ত অ্যাড করা হয়েছে, এটা 2018-এ অ্যাড করা হয়েছে অ্যামেন্ডমেন্টে, এবং এখানে বলা হয়েছে যদি মিসক্যারেজ হয় সেক্ষেত্রে কি ওয়ার্কার ম্যাটারনিটি বেনিফিটস বা লিভ এগুলো সে পাবে কিনা। তো এখানে টাইমলাইনটা আবারও বলছি ম্যাটার করছে, 16 উইকস, বিফোর 8 উইকস অ্যান্ড আফটার 8 উইকস। যদি এই টাইমলাইনের মধ্যে মিসক্যারেজ হয় তাহলে বেনিফিটস পাবে, আর যদি এই টাইমলাইনের আগে মিসক্যারেজ হয় বা অ্যাবর্টেড হয় বা যাই হোক না কেন, সে ইউজুয়ালি যে আপনার লিভগুলো আছে সে লিভগুলো অ্যাভেল করতে পারবে, কিন্তু ম্যাটারনিটি রিলেটেড কোনো ধরনের বেনিফিটস এখান থেকে অ্যাভেল করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা। আর বারবার যে একটা কথা বলছিলাম যে প্রোডাকশন প্রুফ, সেটা হচ্ছে আসলে ওই সার্টিফিকেশনের কথাটাই বলা হয়েছিল, এবং সার্টিফিকেশনটা কিভাবে হবে এটা আবার সে অনুযায়ী বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট এগুলা ইস্যু করা হয়ে থাকে, এবং অবশ্যই সার্টিফাইড ডক্টর এগুলা ইস্যু করে থাকেন, এবং এই প্রুফ ছাড়া কোনো ধরনের আপনার বেনিফিটস অ্যাভেল করা যাবে না। সো এইটুকু পর্যন্ত থাকছে এই সেকশন রিলেটেড রেগুলেশন। এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আর আমার আরো কিছু অ্যাড করার আছে। আগে কোয়েশ্চেনটা শুনি তারপর অ্যাড করব, বলেন। আরো কোনো কোয়েশ্চেন আছে? জি। হ্যাঁ, জি। আচ্ছা, অ্যাবর্শন যে বিষয়টা আসলো, হুম। কেউ যদি হচ্ছে হোল পিরিয়ডের জন্য সে অ্যাপ্লাই করেছে, যে হচ্ছে সি নাম্বার যেটা, যে হুম। ফুল যেটা পাবে লিভ হুম। এবং বেনিফিট, হুম। অ্যাবর্শন হয়ে গেল 9 উইকে, সেক্ষেত্রে কি সে 16 উইক পর্যন্ত সে লিভে থাকতে পারবে? না, এখানে একটা বিষয় ক্লিয়ার করে আপনাদেরকে দেখেন, এই যে 4টা অল্টারনেটিভ এটা হলো পেমেন্ট বা বেনিফিটস দেবার অল্টারনেটিভ, কিন্তু ক্যালকুলেশন কি খেয়াল করেছেন বিফোর অ্যান্ড আফটার ওই ক্যালকুলেশনটাই কিন্তু হচ্ছে, বুঝতে পারছেন? টাইমলাইন কিন্তু 16 উইকসের, পেমেন্টটা কিভাবে করবে বা বেনিফিটসটা কখন দিচ্ছে এগুলো ক্যালকুলেশন যখন হবে এটা আগে পরে হতে পারে, ডেলিভারির পরবর্তী 4 মাস টানা বেনিফিটস নিতে পারে, এটাও হতে পারে, কিন্তু টাইম লাইনটা ক্যালকুলেশন যখন করবে 8 সপ্তাহ আগে 8 সপ্তাহ পরে, এই অ্যাবর্শন বা মিসক্যারেজটা সেই ক্যালকুলেশনের মধ্যে হলে ম্যাটারনিটি বেনিফিটস অ্যাভেল করবে, আদারওয়াইজ করবে না। বোঝাতে পেরেছি? ম্যাম, একটা কোশ্চেন ছিল আমার। জি, আমরা বলেন। যখন বেনিফিট ক্যালকুলেশন করতেছি, তো হুম। স্বাভাবিকভাবেই কোনো স্টাফ যদি ম্যাটারনিটি লিভে যায়, তার মানে হুম। হচ্ছে সে অ্যাজ পার মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুসারে সে স্যালারি যে আছে সেটাও তো পাবেই, তাছাড়া আদৌ বেনিফিট থাকলে সেটাও তো পাবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, এখানে বলতেছি ফাইন্যান্সিয়াল বেনিফিট, এদিকে ফাইন্যান্সিয়াল বেনিফিট বলতে কি ওই স্যালারি ছাড়াও কি অন্য কোনো বেনিফিটের কথা বোঝা? আমরা একটা সার্টিফিকেটের কথা বলতেছি, হুম। বার্থ সার্টিফিকেট। আনফরচুনেটলি মানে কোন একটা সামহাও দুর্ঘটনার জন্য এই সার্টিফিকেটটা শো করবে। সেখানে এটার জন্যই বলা হয়েছে প্রোডাকশন প্রুফ। খেয়াল করেছেন সব জায়গায় না না, কিন্তু। মানে হ্যাঁ। কোন একটা দুর্ঘটনার জন্য মানে বাচ্চাটা ইয়েই হলো,
মানে বা মারা গেল যদি এই মারা টাইপের যায়, কিছু? আচ্ছা, মারা যাওয়ার রেগুলেশন যদি হয় সেটা আমি পরে বলছি, কারণ আমার আরো কিছু অ্যাড করার আছে, মানে বাই সেকশন আপনাদেরকে পড়াচ্ছি না, কিন্তু জানানোর জন্য আমার কিছু বিষয় আছে, এটা পরে বলছি। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা বলছিলেন আপনি পেমেন্টের বিষয়টা, আসেন তাহলে শুরু করি। ওটাই আপনাদেরকে এখন বুঝিয়ে ফেলি যে আসলে কি হবে যদি বেবি মারা যায়, কখন মারা যাচ্ছে, বা যদি সেই ফিমেল ওয়ার্কার মারা যায় তখন যদি হয় তাহলে কি হবে সেগুলো একটু দেখি। আগে আসি পেমেন্টটা কিভাবে হয়। তো আমরা যেহেতু এখানে ওয়ার্কার নিয়ে কথা বলছি, সো বেসিক্যালি এখানে ডেইলি বেসিস ওয়ার্কার হতে পারে, উইক মানে আপনার পার আওয়ার বেসিস ওয়ার্কার হতে পারে, অথবা পিস রেটিং ওয়ার্কারও হতে পারে, অনেক ধরনের ওয়ার্কারই হতে পারে। সেক্ষেত্রে বা মান্থলি বেসিস ওয়ার্কারও হতে পারে, সেক্ষেত্রে পেমেন্টটা কিভাবে ক্যালকুলেট করা হবে। পেমেন্টের প্রসিডিওরটা হচ্ছে প্রিভিয়াস 3 মান্থস, মানে আমাদের যখন ক্যালকুলেশনটা করবে তখন তার প্রিভিয়াস যে লাস্ট 3 মান্থ ছিল সেটার সাথে টোটাল যে অ্যামাউন্টটা হবে সেটার সাথে সেই 3 মান্থে টোটাল ওয়ার্কিং ডে তার কত ছিল সেটা দিয়ে ডিভাইড করা হবে, তাহলে পার ডে বেসিসে তার পেমেন্টটা পেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? মানে যদি এখন আমি ধরি জানুয়ারি থেকে ক্যালকুলেট করবে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হলো ডিসেম্বর, নভেম্বর এবং কি বলে অক্টোবর, এই লাস্ট 3 মান্থে তার পেমেন্ট কত ছিল সেটা দিয়ে তার লাস্ট 3 মান্থে 90 ডেজ কিন্তু ক্যালকুলেট করবে না, তার ওয়ার্কিং ডেজ কত দিন ছিল 90 ডেজের মধ্যে সেটা দিয়ে ডিভাইড করে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা কাউন্ট করা হবে। এখন ডে বেসিসে অ্যামাউন্টটা যদি ক্যালকুলেট করা হয়ে যায় তারপর তো সেটাকে আপনি বিভিন্নভাবে আহ পারেন, অথবা মান্থলি বেসিসেও করতে পারেন। এটা হচ্ছে পেমেন্টটা। এটা হলো আজকের রেগুলেশন, মানে আমরা এখন এটা ফলো করছি। আর যদিও বা আমি আপনাদেরকে জানানোর জন্য বলছি, সো প্লিজ এটা জেনে ভুলে যাবেন, হ্যাঁ, কারণ এখনো যেহেতু এটা পাস হয় নাই। আর এমনিতে 23-তে যে রেগুলেশনটা আছে, 23 রেগুলেশন লাস্ট মান্থে তার পেমেন্টটা কত হয়েছিল লাস্ট মান্থ, এখন যেমনটা আমরা 3 মাসের অ্যাভারেজ ধরছি, ওটা 3 মাসের না, লাস্ট মান্থের সাথে আপনার ক্যালকুলেট করা হবে 26 ডেজ। বাস, এটা হলো প্রপোজ ছিল আর কি। হ্যাঁ, এটা তো এখনো অ্যাপ্লাই হয় নাই, তো এখনো এই প্রসেসে চলছে। তো এটা গেল পেমেন্টের বিষয় হয়, জাস্ট একটু জানার জন্য বলছি। ধরেন সিচুয়েশনটা এমন হলো যখন আপনার বেবি ডেলিভারি দিচ্ছে এই সময়টায় যদি মারা যায় ফিমেল ওয়ার্কার, অথবা বেবি ডেলিভারি হবার পরবর্তী 8 সপ্তাহের মধ্যে মারা যায়, যেমন এটা আমরা জানি সবাই হয়তো যে এখানে আসলে বেবি ডেলিভারি দেবার পরের, তাই এখানে বলা হয়েছে আর কি যে বেবি ডেলিভারির সময় যদি সেই মহিলা মারা যান, ফিমেল ওয়ার্কার মারা যান, অথবা পরবর্তী 8 সপ্তাহের মধ্যেও যদি মারা যায়, সেক্ষেত্রে যদি বেবিটা বেঁচে থাকে তাহলে এই টোটাল পেমেন্টটা, টোটাল ম্যাটারনিটি বেনিফিটসটা, অ্যামাউন্টটা যেই দিয়ে দিতে হবে, এটা এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি। আর ইন কেস যদি বেবিটাও যদি না বাঁচে, সেক্ষেত্রে যাকে নমিনেট করা হয়েছিল টা দিতে হবে। এই হলো একটা রেগুলেশন। আর আরেকটা রেগুলেশন হচ্ছে, ধরেন ওই যে টাইমলাইনটা আমরা বলছি 8 সপ্তাহ আগে 8 সপ্তাহের পরের যে টাইমলাইনটা, এখন যদি বেবি ডেলিভারি ওই টাইমলাইনের মধ্যে পড়ে, কিন্তু বেবি ডেলিভারির আগেই যদি আপনার ফিমেল ওয়ার্কার মারা যায়, সেক্ষেত্রে পূর্ববর্তী 8 সপ্তাহের যে বেনিফিটটা ছিল এটা অবশ্যই নমিনেটেড পার্সনকে আপনার পেমেন্টটা করে দিতে হবে। এখন এটা হলো বাই অ্যাক্ট, বাই রেগুলেশন, কিন্তু অনেক সময় এস্টাবলিশমেন্টে যেটা হয়, ওয়ার্কারদের ক্ষেত্রে যেটা হয়, ধরেন 8 সপ্তাহের বেনিফিট নিয়েছে, আবার হচ্ছে পরবর্তী 8 সপ্তাহের যে ফাইনান্সিয়াল বেনিফিটটা আছে সেটা হয়তো বা অ্যাডভান্স হিসেবে কোনো ওয়ার্কার নিয়ে নিল। এই ধরনের সিচুয়েশন যদি হয়, সেটা আবার খুবই ক্লিয়ারলি এখানে বলা হয়েছে অ্যাক্টে, যদি অ্যামাউন্টটা বেশি হয় সেক্ষেত্রে ওই অ্যামাউন্টটা তখন আর এমপ্লয়ার ফেরত নেবে না। তবে যদি অ্যামাউন্ট কিছু পাওনা থাকে, ওয়ার্কারের যদি পাওনা থাকে, অবশ্যই সেটা দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি সবাই?
যদি মারা যাওয়ার টাইমলাইনটা যে বিষয়টা থাকছে, কোয়েশ্চেন আছে? ওকে। আর আরেকটা রেগুলেশন দিয়ে শেষ করছি, যে এই ম্যাডাম জি ম্যাডাম বলেন। এখানে প্রিভিয়াস 3 মান্থসের স্যালারির কথা বললেন, এখানে স্যালারির সাথে তো আরো অনেক কিছু না না না, ইনক্লুড থাকে। স্যালারি না, আমি আবারও বলছি এটা স্যালারি না। স্যালারি যেটা পাবার সেটা কিন্তু রেগুলার বেসিসে পাবে। না, ম্যাটারনিটি না, আমি আমি বেনিফিটস। ম্যাডাম আমার কোয়েশ্চেনটা ছিল ওকে। এখানে তো তার প্রিভিয়াস 3 মান্থের মধ্যে স্যালারি পাবে, সে স্যালারির অনেক ব্রেকডাউন থাকবে, কিন্তু এছাড়াও আদার্স যদি কোনো বেনিফিট পায়, আই মিন ঈদ বোনাস অথবা কোনো প্রফিট বোনাস, এই অ্যামাউন্ট গুলো কি এখানে ইনক্লুড হবে কি না? না, এখানে ইনক্লুড হবে না। বলি সেখানে আসলে বেসিকটা ডিফাইন করে। হ্যাঁ, তো ওই ক্যালকুলেশনটাই আসে, টোটাল স্যালারিটা বোঝায় না। ওই যে আমরা পড়েছিলাম না যে ওয়েজেস বলতে কি হবে, ওয়েজেসের মধ্যে বাই কনসেপ্ট যে যে কন্টেন্টগুলো আসার কথা এই ক্যালকুলেশনে সেগুলাই আসবে। হুম। আচ্ছা, আর আরেকটা রেগুলেশন বলে শেষ করছি। ধরেন অনেক সময় যেটা আসলে অনেক ধরনের অর্গানাইজেশনেই হয়, যে যে কারণে আসলে ওই প্র্যাকটিসটা করা হয়েছে বা ওই যে পানিশমেন্টের বিষয়টা দিয়েছে, 1 লাখ টাকা পর্যন্ত পানিশ করা হবে, এই ধরনের রেগুলেশন আসছে। সো বেসিক্যালি এখানে লিভ নেয়, তখন দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে প্রমোশনের বিষয় যখন আসে, তখন ওইটা যে এতদিন কাজ করে নাই, অফিস করে নাই, পারফরমেন্স অ্যাপ্রাইজাল হলো না, তাহলে প্রমোশন কিভাবে হবে, এই ধরনের কিছু ঘটনা হয়, তো সেগুলোর জন্য রেগুলেশন আছে। প্লাস হচ্ছে যেহেতু ওই সময়টায় প্রোডাক্টিভ হতে পারছে না, কাজ করতে পারছেন না বা ছুটিতে আছেন, যদিও বা আমরা এটা, তো যাই হোক, এটা আসলে আরো রেসপেক্টফুল টার্ম থাকা উচিত। সো এখানে বেসিক্যালি যেটা বলছে যে আপনার এই যে ধরেন বেবি ডেলিভারি হবার পূর্ববর্তী 6 মাস অথবা পরবর্তী 8 সপ্তাহের মধ্যে যদি কোনো কারণে, কোনো কারণ দেখিয়ে ধরেন ডিসচার্জ করলো, রিমুভাল করলো, অথবা যে কোনো ধরনের, যদি এটা লজিক্যাল কোনো রিজন না থাকে, প্লাস যদি কোনো ধরনের নোটিশ না দিয়ে টার্মিনেট করে, যেটা গত ক্লাসে পড়েছিলাম আমরা, নিশ্চয়ই মনে আছে, যে নোটিশ না দিয়েও টার্মিনেট করা যায়, সেক্ষেত্রে পেমেন্ট। আপনার পরবর্তী 8 সপ্তাহের মধ্যে যদি কোনো টার্মিনেশন হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ইয়ে করতে হবে, মানে নর্মাল যে পেমেন্টগুলো তার পাওনা ডিউ অ্যামাউন্টগুলো তো তাকে দিবেই, প্লাস ম্যাটারনিটি বেনিফিটসটাও দিতে হবে ফুল অ্যামাউন্ট, যদি লজিক্যাল কোনো ইস্যু না থাকে, দেখাতে যদি না পারে যে কেন টার্মিনেট করছে। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকছে ম্যাটারনিটি বেনিফিটস। সো এখন আমাকে ম্যাটারনিটি বেনিফিটস নিয়ে যা যা কোয়েশ্চেন আছে বা কনফিউশন আছে প্লেস করতে পারেন, সময় দিচ্ছি। ম্যাম এটা যে আমার পূর্ববর্তী একটা 6 মাস question আছে। বলতে কি বোঝানো হচ্ছে, মানে 3 মাস আরেকবার, প্রেগনেন্ট থাকার বিষয় থেকে, কোনটা আরেকবার মানে বলবেন? ওই যে যখন টার্মিনেট করা হবে হ্যাঁ হ্যাঁ বেনিফিট সহ, সেটা কি মানে তার মানে যখন 3 মাস চলবে সেই সময় কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, এখানে সে সময়টাই বলছে যে পূর্ববর্তী 6 মাসের ইস্যু থেকে শুরু করে পরবর্তী 8 সপ্তাহের মেয়াদ, মানে ওই যে 3 মাসের ক্যালকুলেশন, রাইট, ওই ক্যালকুলেশনের মধ্যেও যদি টার্মিনেট হয়, সেক্ষেত্রে যদি লজিক্যাল কোনো ইস্যু দেখাতে না পারে, তখন এটা কন্ডিশনাল, তখন ম্যাটারনিটি বেনিফিটসটাও তাকে দিতে হবে অন্যান্য ডিউ অ্যামাউন্টের সাথে। ম্যাম হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। এ- আমরা যে এই যে দেখলাম পড়লাম আর কি, লাস্ট 3 মাসের পেমেন্টটা নিয়ে আসতে হবে, ওটা দিয়ে ভাগ দিতে হবে আহ ওই তিন টোটাল মাসের ওয়ার্কিং ওয়ার্ক। ডেজ। জি, হ্যাঁ, ওই ওই 3 মাসের পেমেন্টের কম্পোনেন্ট কি হবে? আপনি বলতে চাচ্ছেন কি শুধু বেসিক আসবে আর কিছু আসবে না, বেসিক ছাড়া? এখানে অ্যামাউন্টটা হচ্ছে আপনার ওয়েজেস। এখন ওয়েজেস ক্যালকুলেশনে আমাদের যা যা অ্যামাউন্ট আছে সেটা আসবে। যেমন এখানে আমি যদি বাই রেগুলেশন বলি, এখানে বলা হয়েছে পেইড অ্যাট দ্য রেট অফ ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি অ্যাভারেজ ওয়েজেস। সো ওয়েজেসের